রাস্তায় পড়ে থাকা খালি কোকের ক্যানে লাথি মারতে মারতে সেটা ফাঁকা ধাতব শব্দে ছিটকে পড়ল। কৌশিক অন্যমনস্কভাবে হাঁটছিল। কিছুটা পথ হাঁটার পর পকেটে হাত দিয়ে বের করলো কাগজের টুকরো। দিদির হাতে লেখা কয়েকটা জিনিস, মসুর ডাল, চিনি, পাঁপড় আর ছাতু। মাইনে পকেটে, মাস শেষ। বাড়িতে রেশন বাড়ন্ত। বাড়ির কথা মনে পড়লে মন স্যাঁতসেঁতে হয়ে আসে। আলো নেই, বাতাস নেই, কেবল গুমট। দিদিটার বিয়ে বাকি। মায়ের হাঁটু অপারেশন করতে হবে। বাবার ক্যাটারাক্ট অপারেশন। মাইনে পেয়েছে 25,000। সত্যি, এই দুর্মূল্যের বাজারে এত সব করা সম্ভব মাসের খরচ বাঁচিয়ে? মেডিক্লেমের প্রিমিয়ার ভরবেই বা কি করে? খেয়ে বাঁচবে, না রোগ হলে বাঁচার চিন্তাই লাগবে? দোকানে স্লিপটা এগিয়ে দিল কৌশিক। আজকাল কেন যেন কিছু ভালো লাগে না। এক এক সময় রাগ হয় বাবার উপর। লোকটা একটা ভালো চাকরি জোগাড় না করে বিয়ে করতে গেল কেন? আর যদি বিয়ে করলই তো দিদির পর ওকে আনার কি দরকার ছিল? প্রথম জীবনে জুট মিলে ক্লার্ক ছিলেন সুকুমার। সেই মিল বন্ধ হলে ঢোকেন একটা রঙের কারখানায়। ভালো ব্যবসা, কিন্তু সুকুমার বাবুর মাথায় কম্পিউটার ঢুকলো না। তাই চাকরি গেল না ঠিকই, কিন্তু উন্নতি হওয়া তো দূরে থাক, অবনতি হলো। সুকুমার বাবুর যা রোজগার তাতে এতগুলোর পেট চালানো অসম্ভব। কৌশিক নিজেও যে বিরাট মেধাবী ছিল তা নয়। আজীবন 50% মার্কস পেয়ে আসা ছেলেদের জীবনে উন্নতি বলতে গেলে একটা রহস্যময় টার্নিং পয়েন্ট হতে পারে। তা হলো হঠাৎ কোনো অপরচুনিটি বা হাতে ইনভেস্ট করার মতো ক্যাপিটাল। তা থেকে শুরু করা যেতে পারে নিজস্ব ব্যবসা। যদিও কৌশিকের তেমন কোনো প্ল্যানিং নেই। এখন যদিও চাকরি করছে একটা কম্পিউটার ইনস্টিটিউট ফ্যাকাল্টি হিসেবে। কম্পিউটারটা বাপের চাইতে ভালো জানে সে। স্কুল কলেজে আজকাল কম্পিউটার থাকলেও অনেকে প্র্যাকটিস করতে বা চাকরিতে ঢোকার পর একটা ফ্রেশ কোর্স করতে ঢুকছে ইনস্টিটিউটগুলোতে। মোবাইলে পিপি শব্দ হলো। বুক পকেট থেকে মোবাইল বের করে কৌশিক। আর্যভট্ট কম্পিউটার ইনস্টিটিউট থেকে মেসেজ করেছে, একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে 4টে থেকে। তার বার্তা, আজ ছুটির দিন, কাল থেকে তবে সকাল 8টা থেকে 6টা পর্যন্ত ক্লাস হবে। ভোলা মুদি থেকে প্যাকেট নিয়ে ঘুরে দাঁড়াতে বুকটা ছ্যাদ করে উঠল। হলুদ আর ঘিয়ের কম্বিনেশনে সালোয়ারে মম, চোখে বড় গ্লাসে রোদ চশমা। গ্লাসের রং বার্গেলডি। শীতের দুপাশে অলোক সুন্দর টানটান প্রকৃতির। ঠোঁট আঁকা রাঙানো কালচে মেরুন লিপস্টিকে। মুখের ধার বেয়ে আসা টান টেনে অলোক আলতো আঙুলের স্পর্শে মম ঠোঁট ফাঁক করে হাসল। শীতে কি ছিল কৃতজ্ঞতা, না নামমাত্র সৌজন্য? মম মস্তিষ্ক হৃদযন্ত্র সব কেমন টালমাটাল হয়ে যায় মোমকে দেখলে। পাড়ার মেয়ে মম, ওরই বয়সী। ছোটবেলায় একসঙ্গে ছোটাছুটি করে খেলেছে বাবাইদের ছাদে। কখনো বুলান কাকাদের রকে বসে খেলেছে লুডু। গলির ভিতর ক্রিকেট খেলার সময় মম আউট হলেও কিছুতে স্বীকার করত না। ব্যাট আঁকড়ে সে স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে। লুডু খেলা তো গুটি খাওয়া যাবে না তার। তখন নাদুস নুদুস চেহারার ফর্সা টুকটুকে একটা বাচ্চা। কিন্তু কবে যে বাচ্চাটা বড় হয়ে গেল, কবে যে শিশু গাছের লালচে কুঁড়ির ঝাঁক এলো তা জানে না কৌশিক। শুধু এইটুকু মনে পড়ে, সেই ক্লাস 12 থেকে মমকে সামনাসামনি দেখলে কেমন নার্ভাস হয়ে পড়ে। ওর সঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে, আবার ভয় হয় ওর সঙ্গে সময় নিয়ে কথা বলার কথা ভাবলে। ইচ্ছে হয় দুজনে একসঙ্গে বসে আড্ডা দেয়, কফি খায়, কিন্তু ওই ভয়, এত সুন্দর মেয়ে যদি অপছন্দ করে কৌশিককে, শুধু হেসে বিদায় নেবে। মম যদি ভাবে অহংকার হয়েছে। তাই জিজ্ঞেস করলো, ভালো আছো? মাথা এক পাশে কাত করে হাঁ বোঝালো মম। কৌশিকের মনে হলো ওর বাড়ির লোকের কুশল সংবাদ না নিলে খারাপ দেখাবে। তাই হাতের থলে ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কাকিমা কাকু ভালো আছেন? এবার একটা শব্দের সঙ্গে হাসি যেন ছিটকে বের হলো মমের সুন্দর করে লিপ লাইনার আঁকা ঠোঁট দিয়ে। আমি কি লন্ডন থেকে ফিরলাম? দিন রাত তো সৌভিক চাটুর্যা রীতা চাটুর্যকে যাতায়াতের পথে দেখছো। তাদের আবার কি হতে যাবে? দিব্যি খাচ্ছে দাচ্ছে আর লোকের নিন্দে করে টাইম পাস করছে। তুমি একটু বেশি নেকুপুসু। টাইটানিক পার্ট 2 এসে গেল, কিন্তু তুমি এখনো গুরুদক্ষিণাতেই পড়ে রইলে। মোমের নাম শুনে ওকে বিচার করতে গেলে মুশকিল। কথার খই ফুটছে সারাক্ষণ। কৌশিকের নিজেকে বড্ড বোকার গোবেচারা মনে হচ্ছিল। কথা প্রসঙ্গ বদলাতে বলল, তুমি এখনো সিনেমার বোকা?
ওর বড় গ্লাসের বেগুনি রোদ চশমাটা মাথায় তুলে কায়দায় ভ্রু নাচালো মোম। এবার আমাকেই হয়তো দেখে ফেললে সিলভার স্ক্রিনে। তারপর স্ন্যাপ স্ন্যাপ স্ন্যাপ, পাপারাজ্জি, পেজ 3 নিউজ সেন্সেশন, অটোগ্রাফ অ্যান্ড সেলফি। কায়দায় কাঁধ নাচিয়ে মোম বলল, তাই বুঝি তুমি সিনেমায় অ্যাক্টিং করছো? এখনই নয়, বাট হু নোজ হোয়াট দ্য ফিউচার হোল্ডস। কব কেয়া হতা হ্যায়। দু কাঁধ ঝাঁকিয়ে কথাটা বলল করিনা কাপুরের স্টাইলে। তারপর পিছন ঘুরে ভোলাদাকে বলল, দুটো মাখনা প্যাকেট, বানানা চিপস হবে? ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দিল কৌশিক। সিনেমায় যদি মোম নামে তবে কি চাঁদ নক্ষত্র হয়ে যাবে না? যাকে দেখে চোখের স্বস্তি মনের খোরাক মিটত, সে কি হয়ে যাবে না স্বর্গের পারিজাত? চলে যাবে না অনেক দূরে? বুকটা ভারাক্রান্ত হয়ে এলো। বাড়ি ঢুকতে গন্ধ এলো মাংসের, প্রেসার কুকারে সিটির শব্দ। আজ কি লটারিতে টাকা পেয়েছে নাকি সুকুমার বাবু? এই বাজারে খাসি। প্যাকেট দিদির হাতে দিয়ে মনে হলো খবর পুরাতন। আজ রবিবার, তবে আজও বিকেলে দিদিকে দেখতে আসছে। সুপর্ণা হাতের প্যাকেট নিয়ে চলে যাচ্ছিল, কৌশিক দিদির ওড়না ধরে টানল। মুখ বেজার কেন? ধুর, আর ভাল লাগে না রে। কেন? একসময় মনে হয় বাড়িতে বসে টিউশন করি, কিংবা সেলাই ফোঁড়াই করে কাটিয়ে দিই। হ্যাঁ মানছি আমি দেখতে খারাপ, লেখাপড়ায় তেমন কিছুই নয়, কিন্তু তা বলে কতবার আর রিজেকশন সহ্য করি বলতো? তারপর রিজেক্ট করছে কারা? যাদের বয়সের ঠিক ঠিকানা নেই। মুখে বলছে 33, কিন্তু কম করে ওগুলো 37-38 কেন, 40 বছর হবে। আবার বলবে আমার নাকি বয়স হয়েছে, অর্থাৎ আমি 29-এ বুড়ি আর তারা 40-এ কচি। তুই একটা প্রেম করতে পারলি না দিদি? তুই পেরেছিস যে আমি পারবো? তোরই যে বোন। প্রেম কৌশিক করতে না পারলেও একটা স্বপ্নের প্রেমিকা কি আর নেই? দুপুরে খাওয়ার পর ভাত ঘুম দিতে স্বপ্নে এলো অনেক কিছু, অজস্র অচেনা মুখ। আর ভিতর মা, বাবা, দিদি। একবার মোমকেও দেখলো আকাশে উঠছে, বোধহয় পৃথিবীর বায়ুস্তর ফুঁড়ে ও মহাশূন্যে পাড়ি দিল। আকাশের স্তরে আগুন ধরে তৈরি হলো একটা গোলাকার গহ্বর। সঙ্গে সঙ্গে একদল পত্রকার হাতে মাইক্রোফোন নিয়ে গিজগিজ করতে শুরু করলো। এই গহ্বর আর বুঝবে না কোনোদিন। ক্ষতি, বিশাল ক্ষতি। কে নেবে এর দায়িত্ব? ঘুমটা ভেঙে গেল তক্ষুনি। শরীর মন কেমন বিজবিজে, কিছু ভালো লাগছে না। কাল থেকে ইনস্টিটিউট, একেবারে উদ্যম নেই। হাতে কত পায়, তবু ওইটুকু হাতে না পেলে কি করে চলবে সকলের? বাইরের ঘরে আসতে দেখলো সবার মুখ ভার। মাকে জিজ্ঞেস করতে জানলো, ওরা ফোন করে বলল ওদের আজ হবে না, নিশ্চয়ই অন্য জায়গায় মেয়ে দেখতে গেছে। দিদির মুখের দিকে তাকালো কৌশিক। সে নিরুত্তাপভাবে একটা সেলাই নিয়ে বসেছে, মনে হয় কোনো শাড়িতে গুজরাটি স্টিচ তুলছে। বাইরে বেরিয়ে এলো কৌশিক। ছোট থেকে খালি নেই নেই শুনে শুনে বড় ক্লান্ত আর বিরক্ত। জীবন কি কখনো সদয় হবে না? সামনের সরু রাস্তা, দুপাশে বাড়ি, আছে বাড়ির গা ঘেঁষা কিছু উদারচিত্ত বৃক্ষ। উল্টো দিকের মামনিদের বাড়ির খোলা জানলা দিয়ে আসছে টিউবলাইটের আলো। কোথাও কামিনী ফুটেছে। বৃষ্টি পড়েছিল সন্ধ্যের দিকে, তাই চারিদিকে জোলো হাওয়া। হাওয়ায় ভিজে কামিনী ফুলের গন্ধ। মোড়ের মাথায় সুখেন্দু কবিরাজের বাড়ি। ওদের বাগানে আছে মস্ত বড় একটা কামিনী গাছ। গন্ধটা সেই কত দূর থেকে বয়ে আসছে, সুখ্যাতির মতন। একটা এনফিল্ড বিভৎস শব্দ তুলে বেরিয়ে গেল। এনফিল্ডের পিছনে বসা মেয়েটাকে এক ঝলক দেখেছে, তাতে বুঝতে অসুবিধা হয়নি। তবু কি এক উত্তেজনায় এগিয়ে গেল কৌশিক। আশ্চর্য রকম ভাবে একটা ঘা খেলো যেন। অতি প্রত্যাশার প্রভুর আদর চাইতে গিয়ে তারা খাওয়া কুকুরের মতন। একটা দম বন্ধ করা নিরাশা নিয়ে কৌশিক ঘরে ঢুকলো। টিভি চলছে, কোনো একটা বাংলা সিনেমা সিন চলছে। মা হাপুস নয়নে কাঁদছে। সেদিকে চেয়ে নিজেদের বড্ড বিলো স্ট্যান্ডার্ড মনে হচ্ছিল। বাবা টেবিলে বসে একটা খাতায় মনোযোগী। খুব সম্ভবত কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি পার্ট টাইম কাজে ঢুকেছেন সদ্য। দিদি একইভাবে সেলাইয়ে মনোযোগী। নিজের ঘরে ঢুকে ফাঁকা মাথায় কৌশিক বসে। কিছুক্ষণ একভাবে বসে থাকার পর আপন মনে মাথার ভিতর ছুটতে থাকলো কত ছবি। ফর্সা পায়ের গোছ, পিঠে দুটো মোটা বেনি। সুখেন্দু কবিরাজের বড় বাগান জুড়ে ছুটছে নিহার সতু ডিম্পি। উবু হয়ে বসে ছোট্ট কৌশিক। ও কানামাছি খেলায় কাউকে ধাপ্পা দিতে পারেনি। ওকে ঘিরে ওরা ঘুরছে। একটা সময় মোম গুম গুম চর বসালো পিঠে।
পিঠ জ্বালা করছিল, জল এসে গিয়েছে চোখে। রাগের চোটে ওর বেনি ধরে টানতে গেলে ও ফসকে পালালো। কিছুটা ছুটে বুড়ো আঙুল নাচিয়ে জিভ ভ্যাংচাচ্ছে, মুখে বলছে, এই ছেলেটা ভেলভেলেটা, হি হি। একা একা হাসছিস যে? সামনে চায়ের কাপ এগিয়ে দিয়ে প্রশ্ন করলো সুপর্ণা। কৌশিক অপ্রতিভ হয়। ওর ঘরের এদিক সেদিক পড়ে থাকা জিনিস গোছাতে থাকে সুপর্ণা। চিরুনি, তেলের শিশি তাকে রাখতে রাখতে বলতে লাগলো নিজের কথা। মা বাবার হ্যারাসমেন্ট আর ভালো লাগে না রে। বাবা বলছিল মেয়ে ঘরে থাক তাও ভালো, আমি মেয়ের জন্য আর লোকের পা ধরতে যাব না। শুনে মা মেজাজ হারালো, বলল, তা বললে কি করে চলবে? মেয়ের বাপ যখন হয়েছ তখন এইটুকুতেই হাঁপিয়ে গেলে চলবে কেন? তুই বল কৌশিক, এগুলো ভাল লাগে? কৌশিকের শার্ট বিছানায় পেতে সুন্দর করে ভাঁজ করছে সুপর্ণা। সেদিকে তাকিয়ে কৌশিক বলল, তুই একটা টেলারিং এর বিজনেস শুরু কর না দিদি। চোখ দুটো জল জল করে উঠল সুপর্ণার। বলছিস? নইলে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ছাড়া বিয়ে করাও ঠিক নয়। ধুর, তোর বিয়ে নিকুচি করেছে, আমি বিয়ে করতেও চাই না। ওই তো ভুঁড়িওয়ালা কি টাকমাথা বুড়ো চৌকিদারি করো আজীবন, তার চাইতে নিজে খেটে খুঁটে নিজের জীবন নিজে চালাবো। তুই আমায় কিছু টাকা দিতে পারবি? এখানে কাছেই একটা সেলাইয়ের ট্রেনিং সেন্টার খুলেছে, বলছে কাজ শেখার পর সার্টিফিকেট দেবে, সঙ্গে কাজ দেবে কারখানায়। একটা শুরু তো করি, বল। টাকা কৌশিকের হাতে তেমন নেই, তবু বলল, কত টাকা? বেশি নয়, 16,000 দেব। কবে লাগবে বল? নেক্সট উইকে ক্লাস শুরু হচ্ছে। বেশ। কিছু টাকা আগাম ধার চেয়ে নেবে অফিস থেকে, আর কিছু সেভিংসে আছে। অফিস থেকে নেবে না অফিস কলিগ নিরুপমের থেকে নেবে, এই নিয়ে ভাবছিল। ঠিক তখনই দিদির মুখে মনে হলো মোম নামটা শুনল। সজাগভাবে তাকালো দিদির দিকে। কি বললি? আরে বলছিলাম খেতে খেতে কিসের লজ্জা, আমি তো আর চুরি করছি না। না, আরো কি যেন বলছিলি? কই? এই তো বলছিলুম আর কদিন বাপ মায়ের গলগ্রহ হয়ে বসে থাকবো। এদিক সেদিক চাকরির কম চেষ্টা তো করিনি। আমরা যে আবার যে কোনো ওয়ার্কিং এনভায়রনমেন্টে ফিট নই। তুই মোমকে নিয়ে কি যেন বলছিলি? ও হ্যাঁ, বলছিলাম ওই মোমদের মতন মেয়েরা অনেক কিছু পারে, আমরা কি তা পারি? কেন, কি করেছে ও? ও মা, সারা পাড়া জানে আর তুই জানিস না? খুব বাজে মেয়ে হয়ে গেছে, যা তার সঙ্গে ঘুরছে, রাত করে বাড়ি ফেরে, বলে পার্টি ছিল। কিসের পার্টি বাবা? অফিস নেই, চাকরি করিস না, তার আবার পার্টি? বাড়িতে ওর বাবার গলা শোনা যায় এক এক সময়। ভদ্রলোকের এসব ইচ্ছে নয়, কিন্তু মা রাজি। প্যান্টটা ঝাড়লো সুপর্ণা। বাতাস কাটার জোরালো শব্দে চমকালো কৌশিক। আলমারিতে পাট করে জামা কাপড় তুলে রেখে চেপে বন্ধ করলো পাল্লা। ক্যাঁচ শব্দে সে আলমারি বন্ধ করে ঘর থেকে বেরোবার মুখে বলল, দেখিস ভাই, যদি টাকাটা দিতে পারিস। কিন্তু ততক্ষণে শরীর গুলোচ্ছিল কৌশিকের। এসব কি শুনলো এতক্ষণ ধরে? যে মেয়েটা পলক পড়া মুহূর্তে স্বপ্নের মতন চলে আসে অক্ষিপটে, নিজের ছন্দে ভাব জমায় কৌশিকের সঙ্গে, হাসে ঠাট্টা করে, তার এমন একটা পচে যাওয়ার দিকও থাকতে পারে? পচে যাওয়া কাঁঠালের খোসার গন্ধ থেকে বাঁচাতে নাকে রুমাল চেপে রাস্তা পার হওয়ার মুখে দেখা হয়ে গেল মোমের সঙ্গে। ব্যস্ত নগর, গাড়ি কোলাহল, সদ্য বর্ষার পয়মন্ত পদার্পণের দাবদাহে রসে পড়লেও ভ্যাপসা গরমে নগরী নাজেহাল। জুলপি বেয়ে ঘাম শুরু হয়ে গড়াচ্ছে। বিশাল আকার ময়লার গাড়ি খুঁচিয়ে তুলছে আবর্জনা, তারই কটু গন্ধ চারিপাশে। মোম একই রকম, মাথা থেকে পা পর্যন্ত টিপটপ, মাথায় একটা রঙিন ছাতা। কৌশিককে দেখে হাসলো। বাড়ি চললে তুমি? হ্যাঁ সূচক মাথা নেড়ে প্রশ্ন করলো কৌশিক। এক বন্ধুর সঙ্গে দেখা করে ফিরছি। কৌশিকের মনে হলো কথা এগোনো দরকার। বলল, কফি খাবে? এসপ্রেসো, ক্যাপিচিনো, অর ল্যাটে? আমি অত বিশেষজ্ঞ নেই, তুমি যা অর্ডার করবে তাই আসবে। ও সুন্দর দাঁতের সেটিংয়ে ঝকঝকে হাসলো মোম। বলল, পে কে করবে শুনি? আমি? মোম যে রাজি হয়ে যাবে তা ভাবেনি কৌশিক। ভেবেছিল টালবাহানা করে নিশ্চয়ই পাশ কাটিয়ে যাবে। রাগ বা অসন্তুষ্ট হতেও তো পারত, কিন্তু ও রাজি হলো। এতেই ধন্য ধন্য মনে হচ্ছিল, আত্মবিশ্বাস দ্বিগুণ প্রায়। কফি অর্ডার করলো মোম, তারপর কৌশিকের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে হাসলো। হঠাৎ আমায় কফি? তোমায় অনেক ছোট থেকে দেখি মোম, তাই ইতস্তত করলো কৌশিক। মোম ওর কথা পূরণের সুযোগ দিল।
হ্যাঁ, বলো না প্লিজ। তোমার কি মনে হয় না তুমি বেপথে যাচ্ছ? মোমের মসৃণ টান টানে মুখে যেন কোথাও টান পড়ল। চঞ্চল শরীরে একটা স্থিতিশীলতা। কেউ কি কিছু বলেছে তোমায়? না, কিন্তু তুমি আমায় বলো, যেভাবে এগোচ্ছ তা কি ঠিক? দেখো কৌশিক, আমি হাই অ্যাম্বিশাস একজন মানুষ, আর সাধারণ কোনো 9 to 5 জব করার মানুষ আমি নই। আই হ্যাভ আ বিগ ড্রিম। আমি নিজেকে সিলভার স্ক্রিনে দেখতে চাই। আমার বাপ ঠাকুরদা কি মামা মেসো কেউ এই লাইনে নেই। তাই আমাকে এই লাইন বুঝতে হলে এদের মতো করে চলতে হবে। সেখানে একা একটা হাই প্রোফাইল পার্টিতে যাওয়ার জন্য জানো কত কাঠখড় পোড়াতে হয়? একজন পিয়ার হায়ার করলে এগুলো ইজি হয়, বাট আমি অ্যাফোর্ড করতে পারবো না, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত না একটা অ্যাসাইনমেন্ট পাচ্ছি। এখানে তো আমাকে নিজে খবরই হয়ে খবর জোগাড় করতে হয়। কি হয় এসব পার্টিতে গিয়ে? কানেকশন। বড় বড় প্রডিউসার তোমায় চিনলে তবে না তোমায় কাজ দেবে। বিজনেস টাইকুনদের নজরে পড়লে তবে না তাদের ব্র্যান্ড লঞ্চ করতে অ্যাজ আ মডেল তোমাকে অ্যাসাইন করবে। এগুলো সাধারণ পাবলিকের মাথায় ঢোকে না। ওরা বলবে নোংরা, অ্যাকচুয়ালি তাদের মাইন্ড ডার্টি। আর কিছু বোঝাবার কথা কৌশিকের মাথায় আসছিল না। ও ওর মতন করে হয়তো রাস্তা কাটছে, তা কাটুক। কৌশিক তো শুধু সাবধান করতে চাইছিল, বলবে ভাবছিল সে কথা। কিন্তু তখন এলো কফি। কফির গন্ধ নাকে টেনে মোম বলল, আমার বিগ সাপোর্ট হলো আমার মা। মা সবসময় বলে, সবাই সব পায় না। তুই যখন একটা সুন্দর লুকস পেয়েছিস, সেটা কেন ইউটিলাইজ করবি না? কেন নিজেকে সবার সামনে মেলে ধরে বলবি না, লুক অ্যাট মি, আমি হলাম একজন বর্ন অ্যাক্ট্রেস? চনমনে মেজাজে হাসলো মোম কথাটা শেষ করে। কৌশিক বলল, তুমি কি ছোট থেকেই অ্যাক্ট্রেস হতে চেয়েছিলে? কথাটাই থতমত খেলো মোম। বলল, ছোট বয়সে কি ওসব অ্যাম্বিশন ট্যাম্বিশন থাকে নাকি? তবু বলবো, সাবধানে থেকো। এসব লাইন নিউকামারদের জন্য খুব টাফ। আই নো কৌশিক ইয়ার, বাট কি বা করব? এই তো সামনে একটা অডিশন আছে। তার জন্য আমায় আরো 5 কেজি লুজ করতে হবে। আর স্কিন যেন শ্যাগি না হয়। তার জন্য প্রপার ডায়েট অ্যান্ড জিমিং। তো 20,000 ধরে রাখছি। অথচ আমি এখনো ইনকাম স্টার্ট করিনি। বাবা বলেছে একটা পয়সা দেবে না আমায়। তাই ম্যানেজ করতে হয় বন্ধুদের থেকে। যেমন হাই প্রোফাইল কিছু ছেলে আছে, ওদের সঙ্গে একটু ফ্রেন্ডলি হলে ওরা এক্সপেন্স বিয়ার করে। কাঁধ ঝাঁকিয়ে বলল মোম। আসলে ওদের টাকা আছে, আর নিউ কামার মডেলদের সঙ্গে পার্টি করতে ওরা ভালোবাসে, সো দেয়ও। এই অডিশনের জন্য টাকা পেলে তোমার লাভ হবে। ইয়া, সিলেক্ট হলে ডাইরেক্ট মুভিতে চান্স। আমি কত টাকা খরচ করে পোর্টফোলিও বানিয়েছি জানো? কৌশিকের ওয়ালেটে টাকাগুলো যেন বিদ্রোহ করে উঠেছে। একসঙ্গে বলছে, এই তো সুযোগ কৌশিক। মোমের মনে জায়গা করার এর থেকে বড় সুযোগ আর পাবি না। হ্যাঁ, আজই অফিসের নিরুপম হাজরা থেকে 20,000 টাকা ধার নিয়েছে। টাকাটা পেয়ে সে সময় হালকা লাগছিল। হালকা লাগছিল দিদির স্বপ্ন পূরণ হওয়ার কথা ভেবে। কৌশিক মন থেকে চায় দিদির ভালো হোক, কিন্তু সব সময় কি সব সুযোগ পাওয়া যায়? এখন মোমের সাহায্য করার সুযোগ হাতছাড়া করলে আর কি দ্বিতীয়বার পাবে ওর কাছে আসার সুযোগ? ওয়ালেট বের করলো কৌশিক, বিজ্ঞের মতন বলল, এই টাকাটা রাখো, যেমন যেমন দরকার পড়ে খরচ করো, কিন্তু এর তার সঙ্গে ঘুরে স্পন্সর খুঁজতে হবে না। মুখে একটা বড় হাঁ করে মোম বলল, আর ইউ সিরিয়াস? একটা অচেনা ছেলে টাকা দিতে পারলে আমি কেন পারবো না? আমায় বাঁচালে কৌশিক, নইলে সত্যি বলতে কি, ওই আননোন ছেলেগুলোর পার্টিতে যাওয়া, নাচা, ওদের সঙ্গে ফালতু টাইম স্পেন্ড করা বড্ড ইরিটেট করে। এদিকে মা বলে, বড় কিছু পেতে হলে এসব খানাখন্দের কথা ভাবলে হবে না। নদী যখন এগোয় জলের তোড়ে সব ভেসে গুঁড়িয়ে নিয়ে যায়। তুইও তাই যা। আমার মনে হয় তোমার মা উদাহরণটা ঠিক দেননি। নিজেকে খাটো করে কখনো ওপরে ওঠা যায় না। খাটো করা কিছু না, একজন যদি। ওকে হাত দেখিয়ে থামাই কৌশিক। আমি বলবো, আপাতত অডিশনটা মন দিয়ে দাও। ঝলমলে খুশিতে ভরে গেল মোমের মুখ। আর তাই দেখে একেবারে জুড়িয়ে গেল কৌশিকের প্রাণ। বাড়ি এলে দিদির মুখোমুখি হলে বুকটা ছ্যাঁত করে উঠল। দিদি জানে না ও টাকা জোগাড় করছিল, কিংবা যদি জানতে চায় কখনো। দিদির মুখোমুখি হওয়ার ভয়ে পাশ কাটিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে কৌশিক। ঘরে ঢুকে শুনতে পাচ্ছিল বাইরের ঘর থেকে দিদির গলা,
হয়তো ফোনে কোনো বন্ধুর সঙ্গে কথা বলছে। ভাইকে বলে রেখেছি ও টাকা জোগাড় করলেই ভর্তি হয়ে যাব। হাসিতে গড়াচ্ছে দিদি। এ ঘরে খাটে বসে কৌশিকের বুকটা টনটন করছে। সুখ দীর্ঘমেয়াদী হয়ে কার ভাগ্য দখল করে বসে। যদিও সূচাগ্র আলো ঢুকলো বদ্ধ কুঠুরিতে। আর্যভট্ট ইনস্টিটিউট রাজ্যে মোট 5টা ব্রাঞ্চ খুলল। ভোকেশনাল কোর্স করতে ছেলেমেয়েরা অ্যাডমিশন নিচ্ছে। কলেজ আর স্কুলে গিয়ে ক্যাম্পেইনিং করছে কোম্পানির লোকজন। এছাড়া একটা এমএনসি এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছে এখানকার এমপ্লয়িরা। প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কোর্স করবে আর্যভট্ট থেকে। পে স্কেল বেড়েছে কৌশিকের। আপাতত কলকাতার ব্রাঞ্চে পড়াবে। যদিও এর মধ্যে ও নিজে ম্যানেজমেন্টের কোর্স করে নেয়, তবে ভবিষ্যতে এখানেই ম্যানেজমেন্টের দায়িত্বে চলে আসবে। বাড়িতে খুশির আবহ। সবার মুখে হাসি। ছেলে রোজগার ভালো হলে অভাব অনটনের দিন শেষ। সুপর্ণা একমুখ হাসিতে কৌশিকের হাত চেপে বলল, আমি কি জানি না রে, এতদিন কেন তুই লুকিয়ে বেড়াতিস? তুই যে আমারই ভাই। জানি, তো টাকা চাইতে লজ্জা করে। আমি কিন্তু বলবো তুই লোন নিয়ে নিজের ম্যানেজমেন্টের কোর্স করে নে। আমি নয় আরো একটা বছর ওয়েট করলাম। বুকটা মোচড় দিয়ে উঠেছে কৌশিকের। দিদির চোখে চোখ মেলাতে পারেনি। নিজেকে বড় নিকৃষ্ট মনে হয়েছে। কিন্তু নিকৃষ্ট মনে হওয়ার পর্ব যে এখানেই মিটল না। জীবনে নিকৃষ্টতার আরো প্রমাণ মেলা বাকি ছিল কৌশিকের। কেউ কেউ বুঝি কেবল লক্ষ্য হয় বিধাতার। টিনের কোকের বোতলের মতন একটা লাথি তারপর ছিটকে পড়ে দূরে। অফিস পার্টি অর্গানাইজ করেছে রয়্যাল গ্যালাক্সি হোটেলে। শহরের নামজাদা হোটেল। তাবর তাবর লোকেরা অতিথি। প্রেসের লোকজনও আছে। নিজেকে এদের মাঝে একজন বিশেষ কেউ মনে হচ্ছিল কৌশিকের। হাতে স্কচের গ্লাস নিয়ে কায়দায় তাতে চুমুক দিতে দিতে নিজেকে মনে হচ্ছিল স্ট্রাগল করা হিরোর মতন ঘুরে দাঁড়ানোর উপন্যাস। একটা গোটা উপন্যাস সে। জীবনে স্কচ, হুইস্কি, রাম, ওয়াইন, শ্যাম্পেন কিচ্ছু খায়নি। এগুলোর নাম জেনেছে সিনেমা থেকে। তাই স্বাদে গন্ধে বিড়ি ধোয়ার জল মনে হলো মুখভঙ্গিতে কৌশিক তা প্রকাশ করল না। ওয়েটার ট্রেতে নিয়ে যাচ্ছিল চিকেন রেশমি কাবাব। কিছুটা এগিয়ে গেলেও তা নিল না। কারণ তখন বস ডেলিগেটসদের রেশমি কাবাব খাওয়াতে ব্যস্ত হয়েছেন। ঢালাও স্টার্টার। কৌশিক বুঝে উঠতে পারছিল না স্টার্টার ধরবে না মেন কোর্সে যাবে। আর যখন এই দোনোমনোই, তখন চোখে লাগলো ধাঁধা। সাদা শিফন শাড়ি, ব্যাকলেস সাদা ব্লাউজ আর হোয়াইট মেটালের গয়নার সাজে মোম। আর্যভট্ট ইনস্টিটিউট যার সঙ্গে পার্টনারশিপে ঢুকেছে সদ্য, যার দৌলতে এদের ব্যবসা এমন রমরমে, সেই ভুঁড়িওয়ালা ভদ্রলোকের কনুইয়ের ভাঁজে হাত গলিয়ে হেঁটে আসছে সে। মোম? ভদ্রলোক রোয়াবে এলেন। ওদের কোম্পানির মালিক অর্জুন শ্রীবাস্তব দুহাত বাড়িয়ে তাকে সম্বর্ধনা জানালেন। জাম রঙের স্যুট, সাদা শার্ট, মোষের মতন চেহারা। বয়স মোমের দ্বিগুণ। গালে কালো ছোপ, চোখ দুটো রকচটা। কৌশিক হতভম্ব হয়েছে। আর কি খিদে থাকে? থাকে ইচ্ছে গোটা পার্টি ঘুরে দেখার। কেমন অস্বস্তি শুরু হয়েছে শরীরময়। ঘাড়ের কাছে ব্যথা অনুভব করছে। বার কাউন্টারে একটা উঁচু টুল রেখে পা ঝুলিয়ে বসে পড়ল কৌশিক। মোম যে ওকে খেয়াল করেছে তা বুঝতে পেরেছে ও। পার্টির সময় যত বাড়লো তত ঘন হলো মহল। ভারী হয়ে এলো আবহাওয়া। ভদ্রলোক জোর করে মোমের কোমর ধরে ওকে নিজের কাছে টেনে আনছে। মোম অবুঝের মতন হাসছে। বারটেন্ডারকে কৌশিক পেগ বানাতে বলল। সে জিজ্ঞেস করলো, কি দেবো স্যার? কৌশিক বলল, রাম। অনেকগুলো পেগ শেষ হওয়ার পর কৌশিকের সবকিছুর ঝাপসা আর দোদুল্যমান মনে হচ্ছিল। টলমল পায়ে মোমের দিকে এগিয়ে গিয়ে জড়ানো গলায় বলল, ইউ বিস, তোমার জন্য দিদির ধার করা টাকা তোমায় দিলাম, আর তুমি এখানে ফুর্তি মারছো? সঙ্গে সঙ্গে ঝপাং করে একটা ভারী হাত এসে থাবড়ে দিল গালে। মাথা ঘুরে পড়ে গেল কৌশিক। কিছুক্ষণের জন্য সবকিছু অন্ধকার দেখছিল। মুহূর্তে নিজেকে সামলেছে। বয়স অল্প, সহজে কি কাবু হতে পারে? সামনে দাঁড়িয়ে সেই জাম রঙের স্যুট পরা মোষ। আঙুল নাড়িয়ে কিছু বলছিল, শুনতে পাচ্ছিল না কৌশিক। উঠে দাঁড়িয়ে হাতের আড়ে কান ঢেকে ভদ্রলোকের মুখের সামনে আনলো মাথা। সে চেঁচাচ্ছে, क्या कर लेगा तू? হ্যাঁ, রাখা হাই मैंने इसको मेरे अय्याशे के लिए। কথাটায় কান, মাথা, গলার নালি পর্যন্ত জ্বলে গেল। কৌশিক দু হাতের লোকটা চুলের মুঠি ধরে হাঁটু দিয়ে গুঁতো মারল ভুঁড়িতে। চারপাশ থেকে সিকিউরিটি এসে ঘিরে ধরল কৌশিককে। দুটো সন্ডা গোছের বডিগার্ড ধরে রেখেছে ওকে। একটা চওড়া চেহারার বডিগার্ড কোমরের বেল্ট খুলে কয়েক ঘা সপা সব বসালো কৌশিকের উপর।
কৌশিক তখন শুধু দেখতে পাচ্ছিল মোমকে। ওকে জোর করে নিজের কাছে টেনে রেখেছে লোকটা। মোম অঝরে কাঁদছে। লোকটার বন্ধন ছেড়ে কৌশিকের কাছে আসতে চাইছে, কিন্তু সে দিচ্ছে না। সকালে যখন চোখ খুলল, তখন শরীরে কালশিটে দাগ, আর মাথা প্রচন্ড ভার, মুখ তেতো, শরীরে যেন কয়েক মণ ওজন বেড়ে গেছে। বিছানায় উঠে বসেছে, তখন এক কাপ লাল চা হাতে ঘরে ঢুকলো সুপর্ণা। কি রে, কেমন শরীর এখন? কৌশিক উত্তর দিতে পারল না। অফিস পার্টিতে গিয়ে মারামারি করে এলি? ছি, মদ যখন জীবনে খাসনি তখন ছুঁতে গেলি কেন? মা বাবা লজ্জায় পাড়ায় কারোর কাছে মুখ দেখাতে পারছে না। বাড়িতে সবাই জানলো কি করে? ধীরে ধীরে প্রশ্ন করলো কৌশিক। তোর অফিস কলিগরা যখন তোকে ধরাধরি করে পৌঁছে দিতে এলো, তখন তারাই বলে গেছে বৃত্তান্ত। দরজায় ঝপঝপ শব্দ, কলিং বেল আছে, কিন্তু বেল বাজছে না। দোরের শিকল বুঝে কেউ পাল্লায় পিটছে। সুপর্ণা দরজা খুলতে গেল। কৌশিক দীর্ঘশ্বাস ফেলে নিজের গালের খসখসে দাড়িতে হাত বোলাচ্ছিল। ওর ঘরের দরজার পাল্লায় একটা খুট শব্দ হতে সে চমকালো, তারপর প্রায় আঁতকে উঠল। মোম সামনে দাঁড়িয়ে। ও কিছু বোঝার আগেই মোম ছুটতে এসে কৌশিকের বিছানায় মাথা গুঁজে কাঁদতে লাগলো হাউ হাউ করে। কৌশিক বুঝতে পারছিল না ও কি করবে। অনেকক্ষণ কাঁদার পর কান্নার দমক সামলে দু হাতে মাথার চুল খামচে মুখ তুলল মোম। ওর ফর্সা মসৃণ মুখটা লাল টুকটুক করছে, দুগাল চিকচিক করছে চোখের জলে। চুল বাদামি রঙে রাঙানো উস্কো খুস্কো। কাঁদো গলায় বলল, তোমার দেওয়া টাকা আমি নিজের কাজেই খরচ করছিলাম, কিন্তু মা কোথা থেকে সোর্স লাগিয়ে ওই মালহোত্রার খবর নিয়ে এলো। আমি যে অডিশনের জন্য প্রিপেয়ার হচ্ছি, সেই মুভির প্রডিউসার ও। তাই মা বলল ওর সঙ্গে ঘোরাফেরা করলে ওর সিলেকশন হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমি বুঝিনি লোকটার এত সাহস হবে যে ও আমায় কেপ্ট বলবে। আর তুমি তুমি কিনা তার জন্য এভাবে। ছি, আমার নিজের ঘেন্না করছে। কৌশিক, আমি খুব বাজেভাবে জড়িয়ে পড়ছি, কিছুতে যেন বেরোতে পারছি না। তুমি পারো আমায় বের করতে? ছলছল দুটো ভয়ার্ত কিন্তু আশা ভরা চোখ চেয়ে রইল কৌশিকের দিকে। মোবাইল বেজে চলেছিল বেশ কিছুক্ষণ ধরে। দুবার কেটে গেছে, তৃতীয়বার বাজলে ফোন ধরে কৌশিক। যা হওয়ার ছিল তাই। ফোন করেছিল আর্যভট্ট ইনস্টিটিউটের HR থেকে। ওকে রিমুভ করা হয়েছে। দরজায় দাঁড়িয়ে দিদি আর মা। দিদির চোখে বিস্ময়, হয়তো ভাবছে নিজের ভাই হয়ে অন্য একটা মেয়েকে দিয়েছিল টাকাগুলো। মার চোখে ভয়, ছেলে কি ডোবাবে সবাইকে। কৌশিক মাথা নামিয়ে নিল। ওই চোখের মান রাখার ক্ষমতা নেই ওর। চারিপাশে নিস্তব্ধ, নিঝুম করে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল মোম। কৌশিক পাথরের মতো বসে থেকেছে বিছানায়। যদিও বসে থেকে জীবন পেরিয়ে যায় না, তাই যখন সেই দিনের প্রায় 10 বছর পেরিয়ে এসে কৌশিক দাঁড়িয়ে দেখে রাস্তার ওপরে ঝকঝকে হোর্ডিংয়ে, দেখে তাতে লাস্যময়ী মোম মোহিনী অবতারে তার দৃষ্টির উষ্ণতায় পথচারীদের মাতাল করে তুলছে। যখন সিনেমা হলে ওর একটা ডায়লগ শুনে হল ফেটে পড়ে হাততালিতে, তখন চোখ ভিজে আসে কৌশিকের। রাস্তার উপর দাঁড়িয়ে কৌশিক দেখছিল মেঘদূত সিনেমার বিজ্ঞাপন। ওর আঙুল ধরে থাকা বছর চারেকের গোগো জিজ্ঞেস করলো, ওই মেয়েটা কে বাবা? গোগোকে কোলে তুলে নেয় সাদা কালো চুলের কৌশিক। চশমা ঠেলে বলে, এমন একজন পরী যে নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। তুমি পারোনি বাবা? কৌশিক হাসে, না, সে মন্দ নেই। চাকরির বাজারে তার দরজা বন্ধ হয়ে যাওয়ার পর দিদির সঙ্গে মিলে শুরু করে টেলারিং এর কারবার। দিদির হাত ভালো, ওর ব্যবসার বুদ্ধি সময় খুলিয়ে দিয়েছিল। তাই পরপর টেন্ডার ধরলো, অফিস, স্কুল, হোটেল, নার্সিংহোমে। সেখান থেকে নিজেদের ছোট্ট একটা কোম্পানি, এখন বিজনেস ভালো চলছে। দিদি আর বিয়ে করেনি, ভাই তার সব। পাগলের মতন ভালোবাসে দিদি গোগোকে। আর কৌশিক, সে নিশ্চয়ই বিয়ে করেছে। না, তা কি সে পারে? গোগোর পালিত ছেলে। কি করে কৌশিক যে আজও ভুলতে পারেনি ওই জল ভরা দুই আঁখি, যার সুগন্ধ আজও ভরা কৌশিকের মন মস্তিষ্কে। ঘুমের ভিতর যার নিকন্ধনিতে আজও রোমাঞ্চিত হয় কৌশিক। চোখের সামনে পর্দা জোড়া মোম আজও ভুলিয়ে দেয় সবকিছু। কৌশিককে আবারও জিজ্ঞেস করে গোগো, বাবা, ওর নাম কি? স্বপ্না। বাবা, তুমি কি চাও সন্না তোমার সঙ্গে এসে থাকুক? অস্পষ্ট স্বরে জানতে চাই গোগো। কৌশিক হাসে, ছেলের চুল ঘেঁটে দিয়ে বলে, না বাবা, কিছু স্বপ্ন অধরা থাকাই ভালো।
যদিও আজও রাতে ঘুমের সময় কৌশিক দেখে মোমের উজ্জ্বল মুখ। না, রূপলি পর্দার মুখ নয়, সেই অসহায় মেয়ের মুখ। তারপর ধীরে ধীরে সে আসে অভিনীত চরিত্রে, জলি, তিলোত্তমা, মীনাক্ষী। এখন অবশ্য তার নতুন নাম স্বপ্না। কৌশিক বলে নিজের মনে, কিছু স্বপ্ন নয় তোলা রইল। এতক্ষণ ধরে আপনারা শুনলেন রিমা বিশ্বাসের লেখা অধরা স্বপ্ন গল্পটি। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।